তিনটি ভাগের কথা বলছিলেন, যে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং চীনের কথা বলছিলেন। আমরা গতকালকেও দেখেছি যে ইউরোপের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হয়েছে, সেখানে বলা হচ্ছে যে সমতার ভিত্তিতে তারা কাজ করতে চায় বাংলাদেশের সঙ্গে, মানে অন্যদের সঙ্গে যেরকম সুবিধা দেওয়া হয় তাদেরকেও যেন ঠিক একই রকম একটি বার্তা ছিল বলা যায়। আপনার কাছে কি মনে হয় আসলে আমরা সবকিছু নিয়ে কি একটি কিসের মধ্যে আছি? জটিলতাটা খানিকটা তৈরি হয়েছে, কারণ আমরা বিশেষ করে গত 9 ফেব্রুয়ারিতে আমরা যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টটা করলাম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এখন এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছি কারণ মার্কিন যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে আমাদের সবচেয়ে বড় বাজার, রফতানি বাজার। কিন্তু তার চেয়ে বড় বাজার কিন্তু কালেকটিভলি ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা 8 বিলিয়ন 8.4 বিলিয়ন গত বছর পাঠিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে। আমাদের প্রায় $40 বিলিয়ন রফতানি হয়। তার মধ্যে আপনি চিন্তা করেন ইউরোপে অনেক বেশি, প্রায় $25 বিলিয়ন উপরে আমাদের যায়। এখন ইউরোপ খুব যুক্তিসঙ্গতভাবে প্রস্তাব করতে পারে, তো তুমি মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সুবিধা দিচ্ছ আমাকেও একই রকম সুবিধা দাও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এটা দাবি হিসাবে খুবই স্বাভাবিক তাদের পক্ষ থেকে। এবং ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র আমরা কৌশলগত কারণে, বাজারগত কারণে, আমাদের বলতে পারেন যে এক ধরনের রাজনৈতিক বিবেচনার কারণে আমরা এই সুবিধাগুলো তাদেরকে দিয়ে দিই। রাজনৈতিক বিবেচনাটা কি আসলে? রাজনৈতিক বিবেচনাটা ধরেন এটার আমরা মোটামুটি জানি যে 5ই আগস্টের পর থেকে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি বা সরকারে যারা ছিলেন তাদের একটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি থাকবার একটা প্রবণতা, বা তারা নিজেরাও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বিশেষভাবে আগ্রহী ছিলেন এবং সেই সুযোগটা হয়তো তারা নিয়েছে। আমি নিজে কাজ করেছি ওখানে, কাজে আমি বলতে পারি যে যে চুক্তিটা আমরা করেছি এখানে আমাদের দিক থেকে আমাদের বক্তব্য এখানে অন্তর্ভুক্ত করার সুযোগ ছিল। আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র কী চায়, কারণ যে জিনিসগুলি তারা চায় এগুলি অনেকদিন ধরে আমাদের কাছে চাচ্ছে, কিন্তু সেটা এখনকার বাস্তবতায় হয়তো খানিকটা চাপ আমাদের উপর থেকে থাকতে পারে, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রেও ধরেন এই যে তৃতীয় দেশের যে বিষয়গুলো যেটা কৌশলগতভাবে আমাদের আটকে দিচ্ছে, আপনি এমন সব ক্লজ এখানে আছে, আপনি এটা বলছেন চীনের সাথে আপনি সম্পর্ক কীভাবে নির্ধারণ করবেন, এটাও কিন্তু এর মধ্যে এসে যেতে পারে যদি তারা ধরতে চায়। তার কারণ কিন্তু চীনের কাছ থেকে যদি আমি কাঁচামাল আমদানি না করি, অথবা ভারতের কাছ থেকে যদি আমি কাঁচামাল না আমদানি করি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের রফতানি এটা করবো কি? তো কাজে এই যে আমরা একটা চেইনের মধ্যে আছি যেখানে সবার সাথে আমাদের সম্পর্ক রাখবার একটা বস্তুগত বাধ্যবাধকতা আছে, সেই জায়গাটায় কিন্তু আমরা এই চুক্তিটা একটা জটিলতা তৈরি করতে পারে এরকম একটা আশঙ্কা কিন্তু আছে। কাজে সেই জন্যেই এখন ইউরোপ সেই কথাটা বলছে যে আমাকেও ইকুয়াল রাইটস, ইকুয়াল ফ্যাসিলিটিস বা প্রিভিলেজেস তুমি দিতে হবে। যুক্তি হিসাবে সত্যি কথা, কারণ আমরা তো বোয়িং কিনছি তাদের কাছ থেকে, তো যদি হয় তারা যদি এসে বলে যে আমার প্লেন তুমি কেন কিনবা না, এবং সেটাই তারা চায়, আমি আন্দাজ করছি। এটা কি আসলে কিভাবে মানে কি বলবো ম্যানেজেবল করা যায় বাংলাদেশের কূটনীতির ক্ষেত্রে, সেটি আপনার কাছে কি মনে হয়? আপনি যেহেতু দীর্ঘদিন কূটনীতি নিয়ে, এখানে ধরেন আমরা যেই জায়গাটায় নীতিগত অবস্থান আমাদের থাকতে পারে যে আমাদের প্রয়োজনে যার সাথে যেই রকম সম্পর্ক রক্ষা করা দরকার সেটা আমরা রক্ষা করব, এবং এখানে সাবধান থাকতে হবে যে এই দ্বিপাক্ষিক সম্পর্কটা যেন তৃতীয় পক্ষের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রভাব না বিস্তার করে। এরকম একটা নীতিগত অবস্থান কিন্তু আমাদের প্রকাশ করতে হবে এবং সকলকে জানিয়ে দিতে হবে যে দিস ইজ মাই পজিশন। কাজে তুমি তোমার স্বার্থে আমি তোমার সাথে কাজ করব, এটা তোমার সাথেই থাকবে। আমি অন্তত তৃতীয় পক্ষের সাথে যেতে আগ্রহী না, তোমার সাথে তৃতীয় পক্ষের কি সম্পর্ক, কি প্রতিদ্বন্দ্বিতা সেটা আমি জানি, কিন্তু আমি সেই জায়গায় যেতে আগ্রহী। এখানে একটা নীতিগত জায়গা থেকে আমি তোমার সাথে এক্স্যাক্টলি, এবং এখানে একটা নীতিগত অবস্থানের প্রত্যয় ব্যক্ত করাটা খুব জরুরি আমি মনে করছি। কারণ এটা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপনি দেখছেন, যেহেতু এখানে একটা এশীয় অঞ্চল একটা প্রতিদ্বন্দ্বিতা, আমরা 3টা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কিন্তু এখন আটকে যাচ্ছি। প্রথম প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে, সেটা কিছুটা আলামত কিন্তু ঢাকায় আমরা দেখছি। মার্কিন রাষ্ট্রদূত বক্তব্য দিলে তারপর চীনের রাষ্ট্রদূত সেটাকে আবার পাল্টাপাল্টি দিচ্ছেন।
আমরা দ্বিতীয় যদি আসেন, ভারত এবং চীনের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে দ্বিতীয় লেয়ারে। জি আমার ইদানিংকালে আমাদের দক্ষিণ এশিয়ার ভেতরে পাকিস্তান ভারতের মধ্যে আবার একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। সেখানেও কিন্তু আমরা, যেহেতু আমাদের অঞ্চলের দেশ, এখানেও আমরা কিন্তু কোনো না কোনো পর্যায়ে একটা জায়গায় অবস্থান নেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। তো এই 3 লেয়ারে আমরা এখন প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়ছি। কাজে এখানে আমরা আগে যেভাবে, যখন এই প্রতিদ্বন্দ্বিতা ছিল না, তখন যেভাবে কূটনীতি করেছি, আগামী দিনে কিন্তু সেইভাবে করা যাবে না। এবং সেই ক্ষেত্রে আমার জন্য উত্তম ব্যবস্থা হবে আমার অবস্থানটা কি এটা পরিষ্কার করে বলে দেয়া, যাতে সকলেই জানে যে দিস ইজ হোয়াট বাংলাদেশ ওয়ান্টস। তাহলে যেটা হবে, তারা আমাকে এই জায়গায় নিতে তখন চিন্তা করবে যে বাংলাদেশে যাবে না, কারণ ওকে টানাটানি করে কোনো লাভ নেই। কাজেই আমার এটা খুব জরুরিভাবে প্রকাশ করা দরকার যে এখানে বাংলাদেশ ফার্স্ট বলে যে কথাটা এখন আসছে, এটা কিন্তু ইন এ ওয়ে তার একটা, আপনি বলতে পারেন, প্রতিফলন। কিন্তু এটা আরেকটু ব্যাখ্যা করা দরকার যে আমরা এইভাবে এটা বাস্তবায়ন চাই। সেটা করলে হয়তো আগামী দিনে যে জটিলতাগুলো, আমরা যে জটিলতার মধ্যে ইতিমধ্যে পড়ে গেছি, আরও অন্যদের সাথে যাতে জটিলতা না হয় সেই জন্য আমরা সাবধান থাকতে পারি। পাকিস্তানের কথা আপনি চলে আসছিল, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে আমরা একটি দেখছি, সেই জায়গাটি আসলে কি যুদ্ধ কি শুরু হয়ে গেছে নাকি কি মনে হয় আপনার কাছে? যুদ্ধ মানে আক্রমণ, পাল্টা আক্রমণ হচ্ছে। কিন্তু আমার কাছে যেটা আশঙ্কার কারণ, সেটা হলো যে মধ্যপ্রাচ্যে আমরা যেই যুদ্ধ দেখছি, ইসরায়েল ইরান অথবা গাজায় ইসরায়েলি আক্রমণ, এবং এখানে কিন্তু একটা ছায়া কেন জানি মনে হচ্ছে আসছে ধীরে ধীরে। সেটা হচ্ছে যে ভারত পাকিস্তানের সাথে ভারত ইসরায়েলের সম্পর্ক এখানে আফগানিস্তানের উপর কোনো ধরনের প্রভাব বিস্তার করছে কিনা, এরকম একটা আশঙ্কা কিন্তু পত্রপত্রিকায় দেখছি যে পাকিস্তানের এরকম একটা আশঙ্কা তারা করছে যে আফগানিস্তানকে কি ব্যবহার করা হচ্ছে, ইসরায়েল এবং ভারতের কোনো যোগাযোগ কি সেখানে আছে, এবং সেই কারণেই কি পাকিস্তান অতিমাত্রায় বলতে পারেন যে সতর্ক এবং আগ্রাসী হয়ে যাচ্ছে। কিন্তু সেটা হলে তো এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের আশঙ্কাটা বা যুদ্ধ চলমান, তার কোনো ধরনের আজ যদি এখানে আসে, সেটা কিন্তু আমাদের জন্য শঙ্কার কারণ আমি বলবো। এবং সেটা যত তাড়াতাড়ি। আপনি আরেকটা কথা বলছিলেন যে নিউক্লিয়ার ওয়েপনের কথা বলছেন, যে পাকিস্তান এটি ব্যবহার করে ফেলতে পারে যে কোনো সময়। না, সেটা আমরা বলছিলাম যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র যাদের হাতে আছে, তারা একটা নো ফার্স্ট ইউজ বলে একটা প্রিন্সিপাল বলে। যেমন ভারত বলেছে সে প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না, এটা তার একটা প্রিন্সিপাল আছে। পাকিস্তান কিন্তু সে কথা বলেনি। তার অর্থ হচ্ছে যে পাকিস্তান বলছে আমার জাতীয় নিরাপত্তা যখন বিঘ্নিত হবে বা হুমকির মুখে পড়বে, সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারি। নো ফার্স্ট ইউজ ফর্মুলা পাকিস্তান গ্রহণ করে। তো সেই জায়গাটায় আশঙ্কা যে ভবিষ্যৎ, যেমন সিন্ধুর ভারতের সাথে গত মে মাসে যে সিন্ধুর যেটা ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, এটা কিন্তু বন্ধ হয়নি এখনো পর্যন্ত, কিন্তু ভারত এটাকে চালু রেখেছে। এবং এখানেই আশঙ্কার কারণ যে আবার যদি ভারত পাকিস্তান সংঘাত শুরু হয়, তাহলে সেটা কোন পর্যায়ে যাবে, এবং সেখানে ইসরায়েলের কোনো সংশ্লেষ থাকে কি না, এটাও কিন্তু আরেকটা অজানা আশঙ্কা। তো কাজেই, এবং সেই জায়গায় হলে তখন এই ধরনের, আপনি যেটা বললেন, তখন এই ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার একটা আশঙ্কা কিন্তু থাকতে পারে। এটা খুব ভয়ঙ্কর একটা কথা বলছি, কিন্তু এটা যদি হয় তাহলে এটা সকলের জন্য বিপদ। মানে সকল মানে কি, আমরা দূরে আছি 1000 মাইল, কিন্তু তারপর আমাদের জন্য এটা মহাবিপদের একটা কারণ হবে। এবং সেই কারণেই আমরা কখনোই চাই না, আমরা চাই এই অঞ্চলে শান্তিপূর্ণ অবস্থা বজায়।